পীরপুকুর গ্রামের দক্ষিণ প্রান্তে গ্রামের শেষ বাড়িটা হলো গোপালের বাড়ি। এই বাড়িতে গোপাল, তার স্ত্রী এবং তার একটি পুত্র সন্তান থাকে। গোপাল পেশায় একজন চাষি, তবে এবছর ভালো বৃষ্টি না হওয়ায় ফসল গেছে নষ্ট হয়ে। গিন্নি, এবছর আমরা খাবো কি? হ্যাঁ গো, এবছর তো আমরা ধানও তুলতে পারলাম না, বৃষ্টি তো আর হলো নে। এখন আমরা কি করি? যাই, আর একবার না হয় গ্রামের বড়বাবুর কাছেই যাই, যদি উনি কিছু সাহায্য করেন। হ্যাঁ গো, তুমি বরং তাই করো। এরপর গোপাল প্রচণ্ড রোদের মধ্যেও প্রায় 1 মাইল পথ হেঁটে পৌঁছে যায় গ্রামের বড়বাবুর বাড়িতে। সেখানে যেতেই বাইরের প্রহরী হঠাৎ ডাক দিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছ হে চাষি? আগে বড়বাবুর সঙ্গে দেখা করতে। এই দেখো, গরমে অনাবৃষ্টির জন্য ফসল ফলে, তার দায় কি বড়বাবু নেবে? দেখো, আমাদের আর জ্বালিও না, বেরো। যদি একটিবার ভেতরে যেতে দিতেন। ওহো, এই তোদের জন্য না কোন দিন আমার চাকরিটা যাবে। বেরো বলছি এখান থেকে। হঠাৎ ভেতর থেকে একটা ডাক শোনা যায়। এই, কে রে ওখানে? আগে কর্তাবাবু কেউ নয়। বুঝলাম। আচ্ছা শোন, এই গ্রামের ভিখারি চাষিদের ভেতরে আসতে দিবি না একদম। যদি একটিবার ভিতরে যেতে দিতে। এই, শুনতে পেলি না কি বললো? তুই ভালো কথায় বেরোবি নাকি 2-4 ঘা খাবি? দেখ, এরপর যদি আশেপাশে দেখেছি না, মেরে ঠ্যাং খোঁড়া করে দেব। এরপর গোপাল মনের দুঃখে বাড়ি ফিরে আসে। ওগো, কিছু পেলে? না গো, কিচ্ছু দিল না গো, বরং বলেছে এবার যদি যাই তবে মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে। হে ভগবান, আমাদের কি হবে গো? কেঁদো না গিন্নি, কেঁদো না, ঠিক কোনো উপায় আমরা জোগাড় করে নেবই। এমন সময় ঘরের বাইরে কেউ একজন এসে কড়া নাড়ল। গোপাল বেরিয়ে গিয়ে দেখে সে একজন ফকির। ফকির বলে ওঠে, একটু জল হবে রে, বড় পিপাসা লেগেছে আমার। ওগো, আমার অবস্থা যে এখন তোমার থেকেও খারাপ। আপনি ভেতরে আসুন। এই বলে গোপালের বউ ঘরের মাঝখানে একটা মাদুর পেতে ফকির বাবার বসার জায়গা করে দেন এবং তাকে জল বাতাসা খেতে দেন। জল বাতাসা খেয়ে নিয়ে ফকির বাবা বলে, কিরে, তোর কি হয়েছে রে? তোর অবস্থা খারাপ কেন? আর বলবেন না, এবছর আমাদের গ্রামে একটুও বৃষ্টি হলো নে, সেজন্য ঘরে কোনো চাল তুলতে পারিনি। সব ফসল নষ্ট হয়ে গেল। এখন আমরা খাবো কি? দেখ, আজ আমি যত ক্লান্ত ছিলাম, তাতে আমি যদি জল না পেতাম তবে আজ আমি হয়তো মরেই যেতাম। কিন্তু তোরা আমায় জল দিয়ে বাঁচিয়েছিস, তাই তোদেরকে একটা বুদ্ধি দেব, নিবি? বলুন। শোন তবে, তোদের বাড়ির বাইরে একটা আম গাছ দেখলাম না? হ্যাঁ তো, কাঁচা আম দিয়ে আমরা কি করব? আর তাছাড়াও আম খেয়ে কি আর দিন চলে? ওরে, তোরা পুরো কথাটা তো শেষ করতে দে। আপনি বলুন। ওই কাঁচা আম আগুনে ভালো করে পোড়া, তারপর যখন দেখবি ওই আমের গা পুরো কালো হয়ে গেছে, তখন তোরা গা থেকে খোসাগুলো তুলে ছাড়িয়ে নে। তারপর ওর ভেতর থেকে যে আমটা পাবি ওটা ভালো করে মেখে তার মধ্যে চিনি দিয়ে আর গুড় মশলা দিয়ে কলসিতে রাখা ঠান্ডা জল মিশিয়ে একটা শরবত তৈরি কর। এরম শরবতের নাম তো বাবু পাপের জন্মেও শুনিনি। তা শরবত নয় হলো, কিন্তু শরবত খেয়ে আমরা বাঁচবো কেমনে? দেখ, তোদের বুদ্ধি দেওয়ার কাজ ছিল, আমি বুদ্ধি দিয়েছি, এবার সেই বুদ্ধিটা তোরা যদি পারিস তবে কাজে লাগা। এই বলে ফকির তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। ওগো, এই ধরনের শরবতের কথা আমি বাপের বাড়িতে শুনেছিলাম। তুমি গ্রামের মুদির দোকান থেকে একটু চিনি আর গুঁড়ো মশলা তৈরি করার মশলা একটু নিয়ে আসো দেখি। কিন্তু দোকানে কি ধার কিছু পাবো? তুমি একটুখানি বলে এসো, আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব।
গোপাল সেই শুনে মুদির দোকানে যায় এবং অনেক জোড়াজুড়ির পর দোকান থেকে খুব অল্প পরিমাণে চিনি এবং মশলা নিয়ে আসে। এই নাও তোমার সামগ্রী। জানি না এই দিয়ে তুমি কি করবে। আরে অপেক্ষা তো করো। এরপর গোপালের বউ সেই শরবত তৈরি করে এবং খানিকটা নিজে খায় আর কিছুটা স্বামীকে খাওয়ায়। শরবত খেয়ে গোপাল বলে, খেতে তো দারুণ হয়েছে, কিন্তু এটা দিয়ে করবে কি? আমাকে তুমি রাজবাড়ি নিয়ে চলো। ঠিক খাবে, তুমি নিয়ে তো চলো। এরপর গোপাল এবং তার বউ দুজনে মিলে রাজবাড়ির পথে রওনা হয়। রাজবাড়ির সামনে যেতেই প্রহরী তাদের আটকে দেয়। তখন গোপালের বউ বলে ওঠে, আমরা রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। উনি তো বিকেলে সবার সঙ্গে কথা বলেন, তাই এলুম। আচ্ছা, ভেতরে যাও। পেন্নাম মহারাজ। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনলাম না। আগে আমরা মিরপুকুর গ্রামের দক্ষিণ প্রান্তে থাকি। এবছর অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি তো সেই জন্য এবছরের সমস্ত কর মুকুব করেছি। এমনকি নবাবও এবছরের সমস্ত কর মুকুব করেছেন। জানি মহারাজ, কিন্তু কর মকুব হলে কি হবে? আমাদের যে খাবার জন্য কোনো অর্থ নেই। আমরা যে কিছু কিনে এনে খাবো তারও উপায় নেই। তোমরা এখানে কি জন্য এসেছো? আগে আমি একটা শরবত বানিয়েছিলাম। এই শরবত খেলে গরমে আপনার খুব ভালো লাগবে। একটু নেবেন নাকি? আচ্ছা, দাও দেখি একটু। শরবত খেয়ে মহারাজ বেজায় খুশি। তখনই মহারাজ বলে ওঠেন, তোমার কাছে যত শরবত আছে আমি সবটা নিয়ে নেব। তুমি এর জন্য কত টাকা নেবে? আপনি যদি একটা মোহর দেন তবেই হবে। এই নাও। এ কথা বলে নিজের থলে থেকে 5টি মোহর বার করে গোপালের হাতে দেয় আর বলে, আমার এরকম শরবত আরও চাই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি বানিয়ে নিয়ে এসো। আমাদের রাজ্যে নবাব আসছেন, আমি এই শরবত নবাবকে খাওয়াতে চাই। নিশ্চয়ই মহারাজ। এরপর গোপাল দোকানে গিয়ে আগের সমস্ত ধার মিটিয়ে দেয় এবং আরও চিনি ও মশলা কিনে আনে এবং তার বউ ঘরে বসে শরবত তৈরি করে রাজপ্রাসাদে পাঠিয়ে দেয়। শরবত খেয়ে নবাব ও মহারাজ উভয়েই বেজায় খুশি। তখন নবাব গোপালকে ডেকে পাঠায়। দেখো গোপাল, তোমার এই শরবত খেয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। এই যে আমাদের জন্য খুব খুশির খবর। আমি এই রাজ্যে আর 5 দিন থাকবো। এই 5 দিনের পর আমি তোমাদের নিয়ে চলে যাব। তারপর প্রাসাদ থেকে বেরিয়ে তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা যে জমিটায় বসবাস করত সেই জমিটা তারা বিক্রি করবে না এবং যে জমিতে তারা চাষ করত সেই জমিটা কোনো ভাগ চাষিকে দিয়ে দেবে। চলো গিন্নি, এবার যাওয়া যাক। জমি বাড়ি বন্দোবস্ত করে দিয়েছি, আমাদের আর কোনো চিন্তা নেই। এবার আমাদের সুখের দিন চলে এলো। হ্যাঁ গো, ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারপর তারা চলে যায় নবাবের সঙ্গে। সেখানে গিয়ে নবাবের প্রাসাদে শরবত বানাতে থাকে।